আপনার বাড়িতেও কি এই আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের ফর্মটি এসে পৌঁছেছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন, কোন ভুল করলে আপনার ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও যারা এখনও পর্যন্ত ফর্মটি পাননি কিভাবে ফর্মটি পাবেন, সব কিছু ডিটেলস এই ভিডিওতে থাকছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমত আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এই যে বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম, এই ফর্মটি মূলত আপনার বাড়িতে এসে পৌঁছাচ্ছে। যেমনটা আগেই জানতে পেরেছিলাম আমরা যে যাদের পিএইচএইচ, এসপিএইচএইচ বা এএওয়াই এই ক্যাটাগরির কার্ড রয়েছে তাদের প্রত্যেকের ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে আয়ুষ্মান কার্ড হয়ে যাবে। সেই মতো কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আশাকর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা এই বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম বাড়িতে বাড়িতে দেওয়া হচ্ছে এবং আশাকর্মীরাই এই ফর্মটি ভেরিফিকেশনের মাধ্যমে উচ্চতর ডিপার্টমেন্টের কাছে পাঠাবেন ফর্মটিকে। ফিল্ড ভেরিফিকেশন কথার অর্থ আপনার বাড়িতে এসেই আপনার সমস্ত খুঁটিনাটির তথ্য ফর্মটিতে দেবেন এবং সমস্ত কিছুই যাচাই করে নেবেন। তো এখন দেখে নেওয়া যাক এই ফর্মটি আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। মূলত এই ফর্মগুলি প্রত্যেকের নাম অনুসারে আসছে, সেখানে সেই উপভোক্তার সমস্ত ডিটেলস থাকছে। তারপরেও কিছু জায়গায় ফিল আপ করতে লাগবে। যেমন ফর্মের উপরেই লেখা রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। এখানে নিচে উপভোক্তার অ্যাড্রেস থাকবে, এখানে ফর্ম নম্বর থাকবে, এছাড়াও এখানে দিতে হবে ডেট। মূলত যে ডেটে ফর্মটি ফিল আপ করছেন সেই ডেটটি লিখে দেবেন। আচ্ছা, এরপর রয়েছে আধার নম্বর। এখানে আপনার আধার নম্বরটি লাস্ট 4টি ডিজিট থাকছে, যেগুলো আপনারা আপনাদের আধার কার্ডের সঙ্গে মিলিয়ে নেবেন। এরপর অ্যাপ্লিকেন্ট নাম, যেটা অলরেডি প্রিন্ট করা থাকবে, আপনারা জাস্ট দেখে মিলিয়ে নেবেন নামের বানান অর্থাৎ স্পেলিং আপনার আধার কার্ডের সঙ্গে ম্যাচ করছে কিনা। এরপর এখানে রেশন কার্ড নম্বর থাকবে, যেটা আপনারা আপনাদের রেশন কার্ডের নাম্বারের সাথে মিলিয়ে নেবেন। এরপর নিচে রয়েছে রেশন কার্ড ক্যাটাগরি। এখানে আপনার কী ধরনের রেশন কার্ড সেই ডিটেলসটি থাকছে। যেমন কারো এএওয়াই, আবার কারোর এসপিএইচএইচ বা কারোর পিডবলএইচ, যার ক্ষেত্রে যেটা সেখানে কিন্তু টিক চিহ্ন অলরেডি থাকবে, আপনারা শুধু দেখে মিলিয়ে নেবেন। এই ফর্মটি মূলত পরিবারের প্রত্যেকটি মেম্বারের ফিল আপ করতে লাগবে। প্রত্যেকটি মেম্বারের জন্য আলাদা আলাদা করে কিন্তু এই ফর্মটি আসবে। যার ফর্ম তার নাম ডিটেলস সমস্ত কিছুই কিন্তু থাকছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার। যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তাদের সেই নাম্বারটিকে এখানে লেখা থাকতে পারে। আর যদি এরকম ফাঁকা থাকে তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটিকে লিখে দেবেন। এরপর রয়েছে জেন্ডার, এটাও সিলেক্ট থাকবে অলরেডি। নেক্সট রয়েছে ডেট অফ বার্থ। আপনার যে ডেট অফ বার্থ সেটা অলরেডি এখানে পুট করা থাকবে, আপনারা জাস্ট শুধু মিলিয়ে নেবেন। হলো, এরপর চলে আসুন নিচে রয়েছে ফুল অ্যাড্রেস, যেখানে আপনার ফুল অ্যাড্রেস লিখতে লাগবে। অনেক ক্ষেত্রে বেশ কিছু অ্যাড্রেসের তথ্য থাকতে পারে, যেমন গ্রাম, পোস্ট, এগুলো থাকতে পারে। আপনি বাকিটা লিখে দেবেন, অর্থাৎ আপনার পিন নম্বর, পুলিশ স্টেশন নেম, ব্লক নেম, এগুলো লিখে দিতে পারেন। আর যদি অলরেডি জায়গাটা পূরণ থাকে, আপনার অ্যাড্রেস দেওয়া থাকে, তাহলে আপনার কিছুই লিখতে হবে না, আর আপনারা শুধু মিলিয়ে নেবেন। এরপর নিচে চলে আসুন, এখানে ডিস্ট্রিক্ট নেম অলরেডি রয়েছে, এখানে ব্লক নেম রয়েছে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লেখা থাকবে, যেটা আপনারা মিলিয়ে নেবেন। এখানে রয়েছে ফ্যামিলি হেড নেম, এখানে আপনার যে পরিবারের প্রধানের নাম সেটা এখানে লেখা থাকবে। এরপর রয়েছে টোটাল ফ্যামিলি মেম্বার। আপনার পরিবারে যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে প্রত্যেককে কাউন্ট করে এখানে লিখে দিতে হবে। 3, 4, 5, 6 যে ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে সেটা লিখে দিতে হবে। আচ্ছা, এরপর রয়েছে প্যান নম্বর। যদি আবেদনকারীর প্যান কার্ড থেকে থাকে তাহলে এখানে প্যান কার্ডের নাম্বারটিকে সঠিকভাবে লিখে দিতে হবে। হলো, এরপর চলে এসুন নিচে, এখানে রয়েছে ইলেকটোরাল ডিটেলস। এছাড়াও এটাও বলে দেওয়া হয়েছে যদি 18 বছরের বেশি হয় আবেদনকারীর বয়স, আর যদি ভোটার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে সেই ভোটার কার্ডের ডিটেলসটা দিতে লাগছে। যেমন এখানে এপিক নাম্বার, আপনার যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেটা লিখে দেবেন। এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, আপনার যে ভোটার লিস্ট সেখানে কিন্তু এসি নাম্বারটি দেখতে পেয়ে যাবেন, লিখে দেবেন। বা আপনার পরিবারের বয়স্ক যিনি রয়েছেন, আপনি যদি না জেনে থাকেন কারোর থেকে জেনে নেবেন। আপনার বিধানসভার নাম্বার, অনেকে বিধানসভার নাম জানে কিন্তু নাম্বারটা হয়তো যে না জেনে থাকতে পারে, সেই এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নাম্বারটিকে এখানে লিখতে হবে। আচ্ছা, এরপর রয়েছে পার্ট নাম্বার। কোন বুথ বা কোন পার্টে কোন অংশে ভোট দেওয়া হয় সেই অংশ নাম্বারটিকে এখানে লিখতে হবে। এটাও যদি আপনার ক্ষেত্রে না জানা থাকে তাহলে আপনার পরিবারের যদি কোনো বয়স্ক প্রধান থেকে থাকে তাহলে তার কাছ থেকে জেনে নেবেন। এরপর রয়েছে সিরিয়াল নাম্বার। আপনার ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বারটি রয়েছে আপনার ভোটার কার্ডের, সেই সিরিয়াল নাম্বারটিকে এখানে লিখে দিতে হবে। ভোটার লিস্টে কিন্তু এটা আপনি পেয়ে যাবেন। এরপর এখানে রয়েছে স্বাস্থ্যসাথী ডিটেলস।
এখানে চাওয়া হচ্ছে SSURN নাম্বার, অর্থাৎ আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তার যে ইউআরএন নাম্বার রয়েছে 17 ডিজিটের 17 সংখ্যার, সেই নাম্বারটিকে এখানে সঠিকভাবে লিখে দিতে হবে। এবার অনেকের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নাম নেই, হয়তো পরিবারে একটি মাত্র স্বাস্থ্যসাথী কার্ড ছিল বা এখনও আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের প্রত্যেকের নাম নেই। ধরুন আপনার পরিবারে 5 জন মেম্বার, তো স্বাস্থ্যসাথী কার্ডে দেখা যাচ্ছে 3 জনের নাম রয়েছে, বাকি 2 জনের নাম আপনারা যখন ফিল আপ করবেন ফর্মটি, সেই 2 জনের সেখানে কিন্তু এই স্বাস্থ্যসাথীর ডিটেলসটি ফাঁকা রাখবেন। এখানে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বসাবেন না, শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ডে যাদের নাম রয়েছে শুধুমাত্র তাদের ফর্ম ফিল আপ করার সময়, সেই নামের ব্যক্তিদের ফর্ম ফিল আপ করার সময় এই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন, অর্থাৎ ইউআরএন নাম্বারটি লিখে দেবেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে নিচে যে অংশটি রয়েছে এটা হচ্ছে রিসিপ্ট, এটা আপনাকে ফিল আপ করতে লাগবে না। এখানে আধার নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম, রেশন কার্ড নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, এই সমস্ত ডিটেলস এখানে থাকছে। এই চিরকুটটি আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে, এই রিসিপ্টটি দিয়ে দেওয়া হবে, তাই এখানে আপনি কিছুই লিখতে যাবেন না। এরপর পরবর্তী পৃষ্ঠায় চলে আসুন, যেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক। এখানে যোগ্যতা বাতিলের কিছু শর্ত রাখা হয়েছে। আপনাকে মূলত এগুলো খুব ধৈর্য সহকারে সঠিকভাবে আপনার সঠিক তথ্যটাই দেবেন। এই সবগুলোর ক্ষেত্রে যে আপনাকে এলিজিবল হতে হবে এমন কোনো কথা নেই, তাই আপনার ঠিক তথ্যটাই এখানে পুট করবেন। নাম্বার 1 যেখানে বলা হচ্ছে ফ্যামিলি ইনকাম গ্রেটার দ্যান 8 লাখ পার ইয়ার, অর্থাৎ আপনার পরিবারের বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয় তাহলে এখানে ইয়েসে টিক করবেন, অন্যথায় যদি কম হয় 8 লক্ষ টাকার কম হয় তাহলে এখানে নোতে টিক করবেন। দ্বিতীয় রয়েছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথায় নোতে ক্লিক করবেন। মূলত ইনকাম ট্যাক্স যারা দেন তারা প্রত্যেকেই জানেন, যাদের ইনকাম 1 লক্ষ টাকারও বেশি প্রতি মাসে তারাই শুধুমাত্র ইনকাম ট্যাক্স পে করেন। তো আপনি যদি ইনকাম ট্যাক্স না দেন তাহলে এখানে নোতে টিক করে দেবেন। বুঝতে পেরেছেন। এরপর নিচে রয়েছে ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR 2026, অর্থাৎ আপনার নাম যদি ASDD তালিকায় থেকে থাকে তাহলে এখানে ইয়েসে টিক করবেন, অন্যথায় আপনার নাম যদি না থেকে থাকে এই লিস্টে আপনি নোতে টিক করবেন। অর্থাৎ আপনার নাম যদি SIR এ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অথবা ডুপ্লিকেট হয়ে থাকে সেক্ষেত্রে তাদের জন্য এই লিস্ট ASDD অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অ্যান্ড ডুপ্লিকেট, এই লিস্টে যদি না থেকে থাকে আপনার নাম তাহলে আপনি নোতে টিক করে দেন। আমি প্রতিটা বিষয় একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিচ্ছি, তাই কাজেই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এর পরের পয়েন্টে বলা হচ্ছে আপনার নাম যদি SIR এ কোনো মামলা বা আপিল বিচারাধীন অবস্থায় থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন করবেন ইয়েসে, অন্যথায় নোতে টিক করবেন। অর্থাৎ SIR এ যাদের নাম ডিলেটেড রয়েছে, কেস পেন্ডিংয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র ইয়েস করতে হবে, অন্যথায় প্রত্যেককে কিন্তু এখানে নোতে টিক করতে হবে। নেক্সট রয়েছে পেন্ডিং CAA অ্যাপ্লিকেশান, অর্থাৎ আপনি যদি CAA এর জন্য আবেদন করে থাকেন এবং আপনার যদি অ্যাপ্লিকেশান পেন্ডিংয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, অন্যথায় আপনাকে নোতে টিক করতে হবে। নেক্সট রয়েছে বেনিফিশিয়ারি নেম ডিলেটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ আপনার নাম যদি অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীর তালিকা থেকে বাদ গিয়ে থাকে তাহলে এখানে আপনাকে ইয়েসে টিক করতে হবে, অন্যথায় নোতে টিক করে দেবেন। এবার অনেক পুরুষরা জিজ্ঞাসা করতে পারে যে এই অপশানটি তারা কি করবেন, তারা তো অন্নপূর্ণার বেনিফিশিয়ারি নন, তো সেক্ষেত্রে আপনারা এখানে নোতে টিক করবেন, বা সবচেয়ে যেটা ভালো হবে আপনি যে আশা ম্যাডামের কাছ থেকে ফর্মটি নিয়েছেন তাকে জিজ্ঞাসা করে নেবেন, তবে এখানে নোতে টিক করাই ঠিক। সবশেষে জানতে চাওয়া হচ্ছে ব্যক্তি যদি মারা গিয়ে থাকে বা স্থায়ীভাবে অন্যত্র জায়গায় চলে গিয়ে থাকে সেক্ষেত্রে এখানে এসে টিক করতে হবে, অন্যথায় নোতে টিক করতে হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে প্রত্যেকের নোতে টিক আসবে। এরপর রয়েছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি, এখানে আবেদনকারী একটি ডিক্লারেশন মূলত লাগছে, যেখানে আপনি এটাকে রিড করে নিতে পারেন। এখানে মূলত যেটা বলা হচ্ছে আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন, কোনো তথ্য গোপন করেননি, ভুল তথ্য প্রমাণিত হলে সরকারি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, এখানে মূলত এগুলোই লেখা রয়েছে। তো আপনি এখানে টিক বক্সে টিক করে দেবেন যে এগুলিতে আপনি এগ্রি করছেন, এরপর আপনাকে এখানে সিগনেচার করতে হবে। যদি আবেদনকারী সিগনেচার না পারেন সেক্ষেত্রে এখানে হাতের টিপ ছাপ দিতে লাগবে। এখানেই আপনাদের এই ফর্ম ফিল আপের কাজ শেষ, যেটা আপনাদের পূরণ করতে হতে পারে
পরে সেটাকে ভেরিফিকেশান করে নেবেন আশা কর্মীরা, বা সরাসরি আশা কর্মী বা অঙ্গনারী কর্মী আপনার বাড়িতে ভিজিট করে তাঁরা এই সমস্ত তথ্য এখানে লিখে নেবেন। যদি আপনার ক্ষেত্রে ফিল আপ করতে লাগে কীভাবে ফিল আপ করবেন বলে দিলাম। আজকের এই ভিডিওটি এতটুকুই, সঠিকভাবে ফর্মটি ফিল আপ করা দেখিয়ে দিলাম। এর সাথে সাথে কোথায় কি ভুল করলে সমস্যা হতে পারে সব কিছুই শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।